সো দেখতে তো হ্যালো, আসলে আমরা এখন সিলেটের উদ্দেশ্যে রওনা ছিলাম, বাট উই আর গেটিং টু লেট। এখন অলরেডি কয়টা বাজে একটু দেখি, প্রায় 5:32 মতো বাজে, বাট আমাদের ট্রেন হচ্ছে 6টায়। সো আমরা একটু লেট করে ফেলছি মনে হয়, ট্রেন নিয়ে একটু আশঙ্কায় আছি। দেখা যাক, লেট হওয়ার কারণ একটু পর বলতেছি। আমরা এখন রিক্সায় ওঠার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন অবশেষে আমরা এখন 6:41 মতো বাজে, আমরা হচ্ছে স্টেশনে ঢুকলাম মাত্র। আমাদের ট্রেন, কাঙ্ক্ষিত ট্রেন আমাদের সামনে। সো আমরা সেই কাঙ্ক্ষিত ট্রেন হয়তো মিস করতেছি না। তো দেখা যাক। আর আমাদের লেট হওয়ার কারণ হচ্ছে কি, আসলে আমরা কালকে ঘুমানোর চেষ্টা করছি অনেক আগে থেকে, বাট আমরা ঘুমাইতে পারি না। আমরা লাস্টে একদম 3টার সময় গিয়ে ঘুমাইছি, দেন আসলে যা হওয়ার তাই হয়েছে। আমাদের এই জন্য আসলে টাইম ম্যানেজটা করতে একটু কষ্ট হয়ে গেছে, যেই কারণে আমরা একটু অনাকাঙ্ক্ষিত ভয়ও পাইছিলাম, বাট সেটা আসলে এক্সিট হয় নাই, বা সেই ভয় থেকে আর বেশি কিছু বাড়ায় নাই। এটাই ভালো লাগতেছে। এই যে আমাদের সেই ট্রেন। তো আমাদের ট্রেন ছাড়া নির্ধারিত সময় আর 6 মিনিট আছে, বাট আমরা আসলে সত্যি কথা বলতে টিকিট কাটতে পারি নাই, বা টিকিট পাই নাই। আমরা ঈদের সময় ফিরতি ট্রেনের টিকিট আসলে পাওয়াও যায় না। আমরা এটা নিয়ে কোনো একটা আশাও করতেছিলাম না, আসলেই পাই নাই। অনলাইনে চেক করছিলাম, বাট এখন হচ্ছে আমরা ট্রেনের মধ্যে দাঁড়ানো। এই যে এইভাবে, এই যে টাইম লাগে প্রায় 4 ঘন্টার মতো। আর সর্বনিম্ন ভাড়া ছিল হচ্ছে 410 টাকা, আগে যদি আমি ভুল না করে থাকি, এরকম একটা নাম্বার। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের নির্ধারিত সময়ের মধ্যে বা উল্লেখিত সময়ের মধ্যে ট্রেন আসার কথা ছিল, আর তাই হলো। আসলে জাহানাবাদ ট্রেনটার সার্ভিস অনেক ভালো। সো বাট একটা জিনিস হয়েছে কি, আমরা আসলে টিকিট পাই নাই, যে কারণে আমাদের স্ট্যান্ড টিকিট কাটতে হয়েছে। বাট এখানে বিভিন্ন সময় আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম টাইম অ্যামাউন্ট নিচ্ছে টাকা। বাট আমি জানি যে স্ট্যান্ড টিকিট 410 টাকা করে, বাট আমারই দিতে হয়েছে 500 টাকা করে। বাট আমার সাইডে যে ছিল, আমার সাইডে দুজন লোক ছিল, ওনারা আবার দুজন 800 টাকা দিতে, তার মানে হচ্ছে 400 টাকা করে পড়ছে ওনাদের। আর আমরা ছিলাম 4 জন, আমাদের হচ্ছে 500 টাকা করে দিতে হয়েছে, 2000 টাকা আর কি। সো এটা কেন আর কি, এটা জিজ্ঞেস করছিলাম, বাট উনি অনেক বেশি রুড আচরণ করছে, দ্যাটস আর কথা বাড়াই নাই আর কি। অল্পের মধ্যে জিনিসটা সলিউশন করার চেষ্টা করছি। আর পিএসসির অবস্থা দেখতেই পাচ্ছেন, তুলায় যে বাজে অবস্থা। আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন জয়ন্তিকা এক্সপ্রেসের সামনে। আমরা জয়ন্তিকা এক্সপ্রেস, এই যে এটাই করে এখন সিলেট যাব। আর এটার এস চেয়ারের হচ্ছে প্রাইস মানি হচ্ছে 410 টাকা। বাট আমরা তো আসলে হুট করে প্ল্যানিং করছি, দ্যাটস আসলে আমরা টিকিট সংগ্রহ করতে পারি নাই। আমরা স্ট্যান্ড টিকিট কাটবো। সো চলেন। সো আমাদের অবস্থা এখন আসলে খুবই বাজে, কারণ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কারণ এবং বিলম্বের জন্য আমাদের ট্রেন হয়তো বা নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে পারবে না। আর
একবার থামায় বলছিল আসলে ওইখানে দাঁড়িয়ে থাকবে 7টা পর্যন্ত, কারণ সামনে লাইনে একটা ঝামেলা হয়েছে, একটা মালবাহী ট্রেনের যান্ত্রিক ত্রুটির কারণে সে আসলে রুটটা পুরো লক করে রাখছে। বাট তার কিছুক্ষণ পরে ট্রেন ছাড়া দিছে, মানে ছেড়ে দিছে সরি। সো তারপরে আবার এখন এইখানে আটকায় আছে প্রায় 20 মিনিটের কাছাকাছি। সো অলরেডি আমরা লেট করে ফেলছি, তারপরে আবার লেট হচ্ছে। সব দিক থেকে দেখা যাক কতদূর কি যায়, কতদূর কি করতে পারি আমরা। সাথে থাকবেন। ট্রেন আটকে থাকার জন্য একটা মিলন মেলার মতো তৈরি হয়েছে, সবাই ট্রেন থেকে বের হয়ে যে যার মতো এনজয় করতেছে সময়টা। আমরাও চেষ্টা করতেছিলাম, বাট এর মধ্যে আবার ট্রেন একটা হর্ন দিল, আমরা ছেড়ে যাচ্ছে। সো আমরা আবার আতঙ্কিত হয়ে একটু দৌড়ে আসলাম, বাট দেখলাম না ট্রেন ছাড়তেছে না, হয়তো বা চেক করতেছে কাইন্ড অফ কিছু একটা। দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের সাথে একটা খুবই অনাকাঙ্ক্ষিত ইনসিডেন্ট ঘটে গেছে আর কি। সো এখন আসলে 7টার কাছাকাছি বাজে, এরকম সময় আমাদের সিলেটের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করার কথা ছিল বা সিলেটে অবস্থান করার কথা ছিল, বাট আমরা এখন প্রায় সিলেট থেকে 102 কিলোমিটার দূরে এরকম একটা জায়গায় আমাদের ট্রেন আর কি আগেই বলেছিলাম যে একটা দুর্ঘটনার কারণে এখানে আটকে আছে। ভাই কথা মতো আসলে ভিঞ্চিং হয়ে গেছে কাইন্ড অফ ওরকমই। এখন আসলে এনার যে ইনফরমেশনটা দিল সেটা হচ্ছে রুট ক্লিয়ার হইতে এখনও প্রায় 8 থেকে 7 ঘন্টা লাগবে বা 7 থেকে 8 ঘন্টা লাগবে। তারপর আবার এখান থেকে সিলেট যাইতে প্রায় 3 ঘন্টার মতো, কাইন্ড অফ টোটাল 10 ঘন্টা। যেখানে আমাদের টোটাল জার্নি ছিল বা 7 থেকে 8 ঘন্টা, সেই জার্নি যদি 19 ঘন্টা হয়ে যায় তাহলে আমাদের সময়, আমাদের বাজেট ম্যানেজমেন্ট সব কিছুর ক্ষেত্রে একটা প্রভাব পড়বে। এই জন্য আমাদের প্ল্যান কিছুটা চেঞ্জ করতে হয়েছে। আমরা ফার্স্টেই সিলেট যাচ্ছি না, আমরা এখন শ্রীমঙ্গল দিকে যাব। শ্রীমঙ্গলের ওইখানে আমরা কালকে আজকে নাইট স্টে করতেছি, আমরা কালকে শ্রীমঙ্গল ঘুরবো। শ্রীমঙ্গল ঘোরার পরে আমরা রাত্রে সিলেটে ইনশাল্লাহ রওনা হব। তারপর সিলেটের যে স্পটগুলো আছে, টুরিস্ট স্পট আমরা যেগুলো প্ল্যান করে রাখছি সেইগুলো কভার করার চেষ্টা করব। সো এটাই আমাদের প্ল্যান। বাট এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, এই জন্য আসলে আমাদের কিছু বাহ্যিক খরচ হবে নতুন করে, কেননা এখান থেকে আমাদের এখন শ্রীমঙ্গল যাইতে হবে। এখান থেকে শ্রীমঙ্গল আসলে কতটা দূর এটা আমি সঠিক বলতে পারতেছি না এখনো পর্যন্ত। আমরা এখন যে জায়গাটা আছি এটা আসলে সাতগাঁও জায়গাটার নাম। তো এইখান থেকে আসলে আমরা একটা অটো রিজার্ভ করছি, এই যে মামা দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে হচ্ছে অটো রিজার্ভ করছি 150 টাকায়। মামা হচ্ছে আমাদের একটা হোটেলের সাথে নামাই দিই, আমরা ওই হোটেলে স্টে করার ট্রাই করবো। দেখা যাক বাকিটা কী হয়। আসলে আমাদের সাথে খুবই সকাল থেকে খুবই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতেছে, যেগুলো আসলে অ্যাকসেপ্টেবল ছিল না বা কখনো আশা করি নাই, বাট ঘটতেছে, ম্যানেজমেন্ট করতেছি, এটা ভালো লাগতেছে আসলে। তো গাইজ আসলে কালকে আমি শ্রীমঙ্গল আসার পর অনেক বেশি অসুস্থ ছিলাম, এই জন্য আসলে ভিডিও কন্টিনিউ করা হয় নাই। বাট কালকে আমরা শ্রীমঙ্গল এসে শ্রীমঙ্গল স্টেশনের পাশেই একটা হোটেল নিছি, হোটেল ভিশন। খুব একটা ভিডিও করা হয়নি, বাট আমার সামনেই এখন আছে। আর আমরা সকালে নাস্তা করে নিছি, এর সাইডে লন্ডন হোটেল ছিল, ওইখানে আমাদের নাস্তা মেবি পার পার্সন পড়ছিল কত এটা আমি আসলে বলে দেবো। বাট আমি হচ্ছে খিচুড়ি খাইছিলাম, সেটা হচ্ছে 85 টাকা নিয়েছিল। তাও খিচুড়ির মধ্যে ডিম আর হচ্ছে মাংস ছিল। সো আমার কাছে ইটস আ গুড ডিল 85 টাকা অনুযায়ী। সো এখন আমরা হচ্ছে সেই কালকে যে অটো মামার সাথে আমরা কন্ট্যাক্ট করছিলাম তারা হচ্ছে কল করছি, মামা আসতেছে, মামার সাথে আমাদের ডিল হয়েছে। মামা হচ্ছে আমাদের সারা দিন ঘোরাবে, বা আমাদের একটু লেট হয়ে গেছে অলরেডি, বিকজ এখন প্রায় 11টার মতো বাজে। আমরা আসলে উঠতে লেট করে ফেলছি, আমরা কালকে অসুস্থ ছিলাম এই জন্য সবাই। সো মামার সাথে আমাদের এমন ডিল হয়েছে যে এখন 11টা থেকে মামার ব্যাটারিতে যতক্ষণ চার্জ থাকবে মামা ততক্ষণ আমাদের ঘোরাবে পুরো শ্রীমঙ্গল, তাদের রাত হোক বা যতই হোক, সন্ধ্যা হোক। আর একটা ডিল হয়েছে 1000 টাকায়। সো আমরা এখন আছি আমাদের প্রথম প্লেসে, মানে প্রথম স্পট। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প বা হচ্ছে বধ্যভূমি। সো এইখানে আসলে চারিদিকে পরিবেশটা দেখতে পাচ্ছেন এরকম, আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে বধ্যভূমি মানে কি, এটা হচ্ছে আমি খুব সিম্পলি আমার ভাষায় আমার জায়গা থেকে আপনাদের আমি এক্সপ্লেন করি। বধ্যভূমি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে মুক্তিযুদ্ধের সময় একসাথে অনেক মানুষ হত্যা করা হতো এখানে এনে। সো পাক বাহিনী আর কি এখানে আমাদের বাঙালিদের এনে এনে হত্যা করতো। আমাদের খুলনার চুকনগরেও একটা এরকম বধ্যভূমি আছে, সেইখানের অনেক ইতিহাস হয়তো বা আপনারা জানেন। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি সিলেটের সেই রাবার বাগানে।
আর আমি খাচ্ছি সিলেটের সেই বিখ্যাত কুইন আনারস, বেশ মিষ্টি ছোট হলেও। সিলেট বাগানের একদম উপরে আছি, তো এইখান থেকে আসলে যেদিকে তাকাচ্ছি, হ্যাঁ যেদিকে দেখাচ্ছি সেই দিকে আসলে সুন্দর। এটা হচ্ছে একদম মেইন রোড, এখান থেকে পিছন থেকে চা বাগান দেখা যাচ্ছে, এটা অনেক বেশি সুন্দর। আর এইখান থেকে আসলে যত দূর চোখ যাচ্ছে শুধু রাবার গাছ রাবার গাছ। নিশ্চয়ই এটা ডাউন এত সুন্দর। আমরা একটা রাবার ফল পেয়েছি একটু উপরে ওঠা, এই যে রাবার ফলটা। বাট এখান থেকে কিন্তু রাবার হয় না, আসলে রাবার হয় কিন্তু রাবার গাছ থেকে। রাবারের হ্যাঁ আমরা ছোট একটু দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন আসলে এইভাবে রাবার সংগ্রহ করা হয়, এই গাছ থেকে আসলে কষ সংগ্রহ করে সেখান থেকে আসলে রাবার বানানো হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে এত সংগ্রহ হয়েছে। রিভিউ দাও। আসলে অনেক সুন্দর, রসালো রসালো খুলনার থেকে অনেক সুন্দর। এগুলো যারা খুলনা আসবেন, খুলনা আসতে হয় সিলেটে আসবেন, অবশ্যই কুইন আনারসটা ট্রাই করবেন। খুবই মিষ্টি, খুবই রসালো হয়। তো আমরা এখন আছি লাউয়াছড়া উদ্যানের সামনে একদম। টিকিট হচ্ছে 115 টাকা করে নিল, আমরা জানতাম না আসলে টিকিটের দাম এত বেশি। তো আমরা 4টা কাটছি, আমাদের 2জন গেছে আর আমরা এই যে 2জন। সো প্রায় 115 টাকা করে টিকিট নিছে, এখনো জানি না আসলে ভিতরে কেমন। বাট যদি মনে হয় যে না 115 টাকা উঠছি তাহলে আপনাদের জানাবো, তাহলে আসলে আপনারাও জিনিসটা উপভোগ করার চেষ্টা করবেন। বাট আমি আসলে আশা করছিলাম বা আমি জানতাম যে 40-30 অথবা 50 টাকা হইতে পারে, 115 টাকা আমি জানতাম না। একটু বেশি মনে হয়েছে আমাদের কাছে হঠাৎ করে যখন জানছি জিনিসটা। দেখা যাক ভিতরটা আসলে কেমন। জায়গাটা অনেক বেশি ওভার ক্রাউডেড, এই জন্য আমরা ডিসিশন নিলাম, আসলে অদ্ভুত একটা ডিসিশন নিলাম যে আমরা আসলে রোড থেকে যাব না। এই সাইডে এরকম কিছুটা পাহাড়ের দিকে উপরে ওঠার মতো একটা স্পেস আছে বা রাস্তা আছে, আমরা ওইটা এখন ফলো করতেছি। বেশ সুন্দর লাগতেছে অবশ্য। তো আমরা হচ্ছে আবার আমাদের ডিসিশন চেঞ্জ করছি, কারণ হচ্ছে এখানে অনেক বিষধর একটা বিষধর কিনা জানি না, বাট অনেক বড় একটা বিচ্ছু দেখছি আমরা। দেখে আসলে আমরা ভয় পাইছি। আমি একটু সাইজটা দেখা দিতে চাচ্ছি, কত বড় একটা সাইজ, একদম লাল, লিটারেলি দেখে ভয় লাগলো। এই জন্য আসলে আমরা আবার রাস্তায় ফিরে আসছি। এই যে দেখতে পাচ্ছেন কত ক্রাউড রাস্তায়, এখন রাস্তাতে খাটার চেষ্টা করতেছি আমরা। আর এইখানে আসলে বান্দর অনেক অ্যাভেলেবেল দেখলাম, মানে আমরা সুন্দরবন গেছিলাম, সুন্দরবন থেকে এখানে অনেক বেশি বান্দর দেখলাম আর কি। আপনারা দেখতে পাচ্ছেন ওই তো দেখাও, এখান থেকে আসলে এখন রেল লাইন আসবে, মানে কি সরি ট্রেন আসবে, এই জন্য আমাদের ওই ভিতরটা থেকে একদম যেতে দিচ্ছে না, তাই আমরা রিক্সা নিলাম। আমরা এখন ওই পাহাড়টার উপরে একটু এক্সপ্লোর করবো, কারণ এখানে একটা পোকার আওয়াজ শুনতে পাচ্ছি আমরা, যার সাউন্ডটা আসলে অনেক বেশি তীব্র, মনে হচ্ছে যে কনস্ট্রাকশনে কাজ করলে যেমন মেশিন চললে শব্দ হয়। হ্যাঁ হ্যাঁ আপনারা হয়তো শুনতে পারেন, বাট আমার মনে হচ্ছে পোকাটা একবার দেখা উচিত, এই জন্য আসলে আমরা ওঠার চেষ্টা করবো উপরে। ভাই প্লিজ। খুবই অর্থিত একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। এই হৃদয় কাঁপবে না, আসো।
সো খুবই অর্থিত একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। যদিও আমরা পাহাড়ের উপরে ছিলাম, খুব তাড়াহুড়ো করে নামতে হয়েছে, এই জন্য আসলে আমাদের খুব একটা সুন্দর ফ্রেম আসে নাই, বাট আমরা চেষ্টা করছি যতটুকু আসলে সম্ভব। সো এখন আমরা সামনের দিকে যাচ্ছি, দেখা যাক কেমন সুন্দর জায়গা। দেখে অনেক ভালো লাগতেছে, মানে ক্যামেরায় হয়তো ওইভাবে ফুটাই তুলতে পারতেছি না জিনিসটা, বাট আসলে সামনে থেকে যেভাবে উপভোগ করতেছি, পরে যখন ক্যামেরায় দেখতেছি হয়তো বা কিছু ফুটেজ ভালো লাগতেছে, বা কিছু ফুটেজ হয়তো নিজের ভুলে বা কিছু একটা কারণে হয়নি, কারণ আমি ওরকম এক্সপিরিয়েন্স না। জাস্ট আপনাদের সাথে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস শেয়ার করতে চাই, আপনাদের জানাইতে চাই যে জায়গাটা কতটা সুন্দর, এই জন্য আসলে ভিডিওগুলো করতেছি। সো মনে করবেন না, এই জন্য দেখেন কত সুন্দর। সো এখানে আসলে ক্রাউড ফ্রি, এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগতেছে। একটু আগে যে আপনাদের বললাম যে পোকাগুলো অনেক বেশি ডাকাডাকি করতেছিল, সেই পোকাগুলো আসলে নাকি এই যে আঙ্কেল বললো হচ্ছে সেই পোকাগুলো আসলে কাঁঠালের সিজনে অনেক বেশি ডাকাডাকি করে, এগুলো একটু বেশি চিৎকার করে। হ্যাঁ কাঁঠাল খাতে আছে, ইয়ে করে বাদরে খায়, ইয়ে খায়। পশুপাঙ্গে তো অনেক কাঁঠাল খায়, ইয়ে করে, হ্যাঁ ওগুলোই এই জন্যই আসলে এই পোকাগুলো এখন এত তীব্রভাবে ডাকতেছে। পোকা খায়, ইয়ে করে। আমি একটু মামার পাশে বসলাম। হ্যাঁ, বসো। কাঁঠাল পড়লে হরিঙে খাইতেছে, অন্য হরিণ আছে আমার এখানে? হ্যাঁ, হরিণ আছে। ভিতরে গেলে দেখতে পাবো, আশা করা যায়। তো হ্যাঁ, এইগুলা কামড় দিলে কিছু কবিরাজ আছে, ওরা চিকিৎসা করলে ভালো হয়ে যায়। এই যে বিচ্ছুকের কথা বলছেন, লাল পাইছেন, ওগুলা কামড় দিলে কবিরাজ আছে, ওরা চিকিৎসা করে বের করে। এখন এই জঙ্গলে মধু সংগ্রহ করার চেষ্টা করতেছে, মৌচাক খুঁজতেছে। আপনার এই টোটাল প্রসেসটা যদি একবার বলতেন, মৌমাছি সংগ্রহের বা মধু সংগ্রহের, কিভাবে আপনার কাজটা মধু তো করেন? সংগ্রহ হয় মামা ফুলের থেকেই। হ্যাঁ, মধু সংগ্রহ করে পোকা ফুল থেকে আনে, বিভিন্ন জাতের ফুল আছে, আছে, এগুলা থেকে ফুল থেকে এনে মধু তৈরি করে। ওইগুলা তো ওদের খাদ্য আমরা নিতেছি। আপনার হচ্ছে ওই মৌমাছি চাক থেকে হ্যাঁ, কিভাবে চাক থেকে। সংগ্রহ করেন বা চাক কিভাবে? থেকে আমরা তো চাক থেকে ওর মৌ আছে আলাদা মধুটা, হ্যাঁ। আর পোকা আছে আলাদা। বুঝছেন? আমরা শুধু মধুর চাপটা নিয়ে আসি, নিয়ে ওইটাকে এরপরে চিবাইলে হইলে আপনার যে প্রথম মাছে ওই মৌমাছিকে তাড়ানোর যে তারা- প্রসেসটা, হ্যাঁ, সেটা প্রথমটা কি? প্রচেষ্টা একটু ধুমা দিলেই সব মৌমাছি পালিয়ে যায়। হ্যাঁ। বুঝছেন? আপনার আশেপাশে ঘোরাঘুরি করবে, আপনি ধুমা সরাইলে আবার সব জায়গায় ওর চলে আসবে। আচ্ছা, যদি আপনারা ধোয়া দিন হঠাৎ করে আপনাদের আক্রমণ করে না? না, আক্রমণ ধুমা যত সময় আপনার কাছে থাকবে তখন থেকে ধোঁয়া থাকা পর্যন্ত আপনাকে আক্রমণ করবে। আচ্ছা, অন্য পদ্ধতি আছে, ওগুলা ঠিক না। একটা জরি আছে, ওইটা নিয়ে আপনি হাত দিয়েও সরিয়ে নিতে পারবেন, কোনো ধোঁয়া লাগবে না, কোনো কিছু লাগবে না। এটা ঠিক না কেন? ওইটা অবৈধ না, ওই জিনিসটা হইছে অবৈধ। বুঝছেন? অবৈধ। হ্যাঁ, কেন ওই জিনিসটা মনে করেন এটা ওরা একটা জাদুবিদ্যা করলেন, করলেন। যেমন একটা জরি নিলে সাপ কামড় দেয় না, করে না, সেইভাবে। এই জড়িটা কি আসলে? ওইটা বেশি না, ওই যে সাদা লজ্জাপতি আছে, ওইটার লজ্জাপতি শিকড় গাছ। নিয়ে নিলেই হ্যাঁ। আপনার কামড় দিবে না। কোনো সাপ বা কোনো বিচ্ছু না, কামড় দেয় ওইটা না? মৌমাছি কামড় দিবে। মৌমাছি কামড় দিবে না শুধু? আচ্ছা, মানে এটা কাইন্ড অফ একটা জাদুবিদ্যা টাইপের। ওইটা জাদুবিদ্যা টাইপের। মানে চিহ্ন দেয়, দেয়, ও দেখলেই ওই গাছে দেখলে, উপরে দেখলে ঘুরায় যাবে যে গাছে প্রমাণ খুঁজবে। যদি দেখে যে ওইটায় চিহ্ন আছে, ওর শিকারীরা বলতে পারে যে এটা ওই শিকারী পাইছে। মানে সবাই মানে আপনাদের একটা তথ্য জানা। সিগনেচার আছে হ্যাঁ, প্রতিটা শিকারীর। হ্যাঁ, সবাই জানে যে এটা অমুক পাইছে। আর আপনারা আসলে এটা অ্যাকসেপ্ট করেন বা কখনো এটা ভঙ্গ করেন না, যে ওটা যদি কারো সিম্বল দেওয়া থাকে আপনারা হচ্ছে ওইটার কোনোভাবে সংগ্রহ করেন না, ওইটা একমাত্র নিলে আরেকজন যদি নিতে হয় চুরি করে নিতে হবে। এখন চুরি করলে কি আপনাদের এখানে কোনো শাস্তি বা কিছু একটা এরকম ওইটা আছে ধরা নাকি? পড়লে তো অবশ্যই শাস্তি আছে। এই শাস্তিটা মানে কেমন, এটা তো মাধ্যমটা কি? সবাই এটা কন্টাক্টে করে হ্যাঁ, আপনি পাবেন, আপনারই তো তা না, আপনাকে এটা কন্টাক্টে দিতে হবে। আচ্ছা এই কারণে কেউ কাটা ওইটা নিষিদ্ধ। আচ্ছা আচ্ছা মামা, চলি আমি। আচ্ছা মামা, ধন্যবাদ মামা, আপনাকে অনেক বেশি। আসলে মামা এখানে এক্সপ্লেন করতেছিল যে এভাবে কেমন লাগতেছে আমাকে, আমি আসলে জানি না, ফার্স্টে বলে নিলাম। বাট মামা এক্সপ্লেন করতেছিল যে এইখানে যারা মধু সংগ্রহ করে তারা যদি কোনো গাছে মধু দেখতে পায়, তারা হচ্ছে যদি তখন সংগ্রহ না করে গাছে একটা সিম্বল বা একটা সিগনেচার রেখে যায়, যাদের নিজস্ব সিগনেচার। সো ওই সিগনেচার যদি অন্য কোনো শিকারী দেখে তাহলে হচ্ছে তিনি ওই মধুটা সংগ্রহ করেন না, এটা তাদের একটা রুলস। আর যদি সংগ্রহ করেন তাহলে চুরির মাধ্যমে করতে হবে, আর যদি ধরা পড়ে তাহলে কিছু শাস্তি আসবে আর কি। এখানে কন্টাক্টে নাকি মধু সংগ্রহ করে এনারা। সো বুঝতেই পারতেছেন, বেশ অজানা একটা তথ্য, এগুলো আসলে শুনতে ভালো লাগে বেশ। এখন আসলে আমি একটা খুবই কিউট মোমেন্ট শেয়ার করতেছি, সামনে দুইজন আসলে নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে, দুইটা কাপল। আমরা আসলে ট্রাই করছি কি মেইন জায়গাগুলো বাদ দিয়ে
একদম ভিতরটা এক্সপ্লোর করার জন্য, কারণ মেইন জায়গা তো সবাই যায়। আমরা আসলে একদম জঙ্গলের মধ্যে আছি, একদম আশেপাশে একটা মানুষও নাই, বাট অনেক বেশি ক্রাউড এখন, কারণ ঈদের পরপর তো প্রায় শিওর। এই গাছটা একটু দেখা। আমরা আসলে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক বেশি গভীরে চলে আসছিলাম, এই জন্য আসলে আমরা হারাই গেছি প্রায় কাইন্ড অফ। আপনাদের পরামর্শ থাকে আপনারা কেউ আসলে এরকম জঙ্গলের মধ্যে আসবেন না, হয়তো আমরা অনেক কষ্টের পর রাস্তা খুঁজে পেয়েছি। এই ওইদিকে রাস্তা আছে না, যাক আমরা অবশ্যই রাস্তা খুঁজে পেয়েছি, তবে পরামর্শ থাকবে এরকম করার আগে একটু চিন্তা করে নেওয়ার জন্য। যেমন আমরা আসলে দেখেন হাতি কাটে গেছে কিছুটা, হাত কেটে গেছে, ভিতরে অনেক কাঁটাওয়ালা গাছ বিষয়তে গাছও থাকতে পারে। জায়গাটা আসলে অনেক বেশি বড়, প্লাস কিছু সুন্দর জায়গাও আছে, অনেক পশু পাখিও আছে, ঘোরার মতো সময়ও আছে এবং অনেক মানুষজন। বাট আসলে আমার কাছে এখন মনে হচ্ছে যে 115 টাকা আসলে উচিত কিনা, বা 115 টাকা রাখা উচিত হয়েছে কিনা, এইটা আসলে একটু সমালোচনা রেখেই যাব আমি। আমার কাছে বেশ ভালো জায়গা, আসলে উপভোগ করার মতো, আমি অনেক বেশি উপভোগ করছি, বাট তারপর আমার কাছে আসলে 115 টাকা একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, কেন জানি না, হয়তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের রেঞ্জ বা বাজেট অনুযায়ী কিছুটা কম থাকে। সো দেখা হচ্ছে, টাটা। ছাড়তে আর করতে হয় না, জঙ্গলের মধ্যে ঢুকছিলাম। আমরা এখন সাতটামের চা এক্সপিরিয়েন্স করার জন্য আদি নীলকণ্ঠতে আসলাম। এটার লোকেশন হচ্ছে মণিপুরি রামনগর। অর্ডার করার মোটামুটি 20 মিনিটের মধ্যে আপনারা চা পেয়ে যাবেন। চায়ের 7টা স্তরে 7 রকমের টেস্ট এবং 7 রকমের কালার, আর খুব বেশি তফাৎ নেই এই টেস্টগুলোর মধ্যে, তবুও বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স। এরপর আসলে আমরা খুব বেশি দেরি না করে, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, তাই আমরা জেরিন চা বাগানের উদ্দেশ্যে রওনা হই এবং সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার সিলেট সিটির দিকে যাই। আমাদের বাস ধরতে হবে এই জন্য। অ্যাডভেঞ্চার এবং স্ট্রাগল শেষে আমরা আসলে এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে লোকাল বাসে যাওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে প্রায় 102 কিলোমিটার দূরে সিলেট, বাট ভাড়া হচ্ছে 170 টাকা। আমার ভাই বলছিল আসলে 50 টাকা, তো আমি ভাইয়ের উপর একটু কনফিডেন্স ফিল করতেছিলাম যে 102 কিলোমিটার হচ্ছে। আমার বলতে দাও, তারপরে তুমি বলো। 102 কিলোমিটার ভাড়া হচ্ছে 50 টাকা, আমি অবাক হচ্ছিলাম। আমি আরো প্রশংসা করতেছিলাম যে সিলেটের এদিকে হয়তো বা বাসের ভাড়া একটু কম, বেশ ভালো কম, বাট এখানে আসার পর শুনলাম 170 টাকা। এখানে একটা ব্যাট বাস খাইলাম, আর সকাল থেকে বেশ অনেক ব্যাট বাস খাইতে খাইতে আসতেছি। আমি হয়তো বা বুঝতেই পারতেছেন অনেক ফুটেজ মিস গেছে, অনেক কিছু বাদ গেছে, কজ আমি অসুস্থ ছিলাম, আমি কথা বলার মতো পরিস্থিতি ছিলাম না, এই জন্য আসলে। পরিস্থিতিতে টাইমে খাই দিয়ে দাও, হৃদয়টা দেখাই দাও। আসলে কথা বলার মতো পরিস্থিতিতে ছিল না, তাই না। আমি আসলে Guys, বলি, ঠিক আছে? guys, আসলে বিষয় হচ্ছে ওইটাই, যেটা আসলে বিষয় হওয়ার কথা ছিল। বিষয়টা আসলে বিষয়ই থেকে গেল। Oh shit.